আমাদের মাথার উপর আকাশ নামেই ছাদটা কত উঁচুতে আছে, কীরকম, কী দিয়ে তৈরি, কেনই বা দিনের বেলায় নীল আর রাতের বেলা কালো হয়ে যায়, জানতে ইচ্ছা করে। তাহলে চলো রকেটে করে পাড়ি দেয়া যাক। প্রবল শব্দের রকেট যাত্রা শুরু করলো। জানলার বাইরে পৃথিবীটা ধীরে ধীরে নিচে নামতে যাচ্ছে। দেওয়ালে টাঙানো যন্ত্রে কাটা উচ্চতা মাপছে 1 কিমি, 2 কিমি। এ বুঝি মেঘের গায়ে ধাক্কা লাগে। চারিদিকে তুলোর মতো মেঘ, তারই ফাঁক দিয়ে নিচে দেখা যাচ্ছে ছোট ছোট বাক্সর মতো ঘরবাড়ি। আর তারও উপরে উচ্চতা এখন 10 কিমি। না ঘরবাড়ি, বন জঙ্গল কিছুই আর স্পষ্ট দেখা যাচ্ছে না। মেঘের স্তর এখন অনেক নিচে, আর মাথার উপর আকাশটা এমন ঝকঝকে ঘন নীল। এবার হয়তো ছাদটা একবারে কাছাকাছি চলে এসেছে। কিন্তু কি কাণ্ড! ঘন নীল আকাশটা এখন গাঢ় বেগুনি, উচ্চতা 80 কিমি। আকাশ প্রায় নিষ্কালো, ঠিক যেন রাতের আকাশ। অথচ আকাশে একদিকে সূর্য আর সূর্যের পাশে চাঁদ, তাও দেখা যাচ্ছে। এটা পরীক্ষায় আসতে পারে যে কত কিমি উচ্চতায় আকাশটা বেগুনি হয়ে যেতে পারে। কি ঘটলো? নীল আকাশটা কোথায় গেল? মাথার উপর আশেপাশে কোথাও নেই। তবে কি নিচে? আশ্চর্য! নীল আকাশটা পায়ের নিচে, আর পৃথিবীটা এখন ঝকঝকে নীল সাদা গোলকের মতো ভাসছে কালো আকাশে। নীল আকাশটার উপরে কালো আকাশটা সবসময়ই আছে। দিনের বেলা নীল আকাশটা তাকে আড়াল করে থাকে। আসলে নীল আকাশটা হলো পৃথিবীর ঘিরে থাকা বায়ুস্তর। বাতাসে প্রচুর ধুলোকণা, জলের কণা ভেসে বেড়ায়। দিনের বেলা এগুলোই ধাক্কা খেয়ে সূর্যের আলোর 7 রং ভেঙে যায়। এর মধ্যে নীল রংটা সবচেয়ে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। বলো তো, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশকে লালচে দেখায় কেন? পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তর হলো বায়ুমণ্ডল। পৃথিবীর সৃষ্টির সময় কিছু গ্যাস পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারদিকে আটকে পড়ে। ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি পর্যন্ত বাতাসে অস্তিত্ব থাকলেও 97% বাতাসই আছে ভূপৃষ্ঠ থেকে প্রথম 27 কিমির মধ্যে। অনেকগুলো গ্যাস মিশে আছে বায়ুমণ্ডলে, বেশিরভাগটাই নাইট্রোজেন, শতকরা 78%, আর অক্সিজেন হচ্ছে শতকরা 21%। এছাড়া আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প আছে। ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ট্রপোস্ফিয়ার। বায়ুস্তরে ধুলোকণা, জলকণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার রকমফের দেখা যায়। ট্রপোস্ফিয়ারের স্তরে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। ট্রপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বায়ুস্তর হল স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে বাতাসের পরিমাণ খুবই কম, ধুলোকণা জলকণা নেই, তাই মেঘ বৃষ্টিও হয় না। জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটা স্তর আছে। সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদের রক্ষা করে এই স্তর বলতে এখানে ওজোন ও স্ফিয়ারের কথা বলা হয়েছে। এটা পরীক্ষায় আসতে পারে যে ওজোন ও স্ফিয়ারটা কী জিনিস। বায়ুমণ্ডল না থাকলে কি হতো? পৃথিবী ঘিরে বায়ু স্তর না থাকলে অন্যান্য গ্রহের মতোই পৃথিবীও প্রাণহীন হয়ে যেত। বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউই বাঁচতে পারতো না। দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়ে, আর রাতের বেলা তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যস্তরে হঠাৎ ভীষণ ঠান্ডা, আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। বায়ুমণ্ডলের জন্য পৃথিবীর জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। প্রতিদিন প্রায় 10,000 কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হতে পারে না। বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে তুমি আরও যা যা জানো ভেবে ভেবে লিখতে পারো। পৃথিবীর সবচেয়ে বাইরে পাতলা স্তর আস্তরণটা ভূত্বক, ক্রাস্ট। মাঝের অংশটা গুরুমণ্ডল, ম্যান্টল, আর ভিতরের কেন্দ্রমণ্ডল বা কোর। ভূত্বকের 1/4 ভাগ মাত্র স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, তাই একে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার বলা হয়। হাজার হাজার বছর ধরে শিলা ক্ষয় পেয়ে চূর্ণ হয়ে মাটি তৈরি হয়। এটা পরীক্ষায় আসতে পারে যে শিলামণ্ডল কাকে বলে। উদ্ভিদ, প্রাণী, মানুষ
সবারই জীবন মৃত্যু স্থলভাগের ওপর নির্ভরশীল। মাটি থেকে পুষ্টি নিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে, আর প্রাণীরা উদ্ভিদের তৈরি খাদ্যের ওপরে নির্ভর করে। শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন দরকারি ধাতু, খনিজ পদার্থ, লোহা, তামা, চুনাপাথর, অ্যালুমিনিয়াম, মার্বেল, জিপসাম পাই। মাটির নিচে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে। তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সে প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর, মহাসাগর তৈরি হয়। পৃথিবীর এই বিশাল জল ভাণ্ডারের নাম হচ্ছে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। এটাও পরীক্ষায় আসতে পারে যে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার কাকে বলা হয়। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোনো গ্রহ এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলা হয়। প্রায় 30 কোটি বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল। এখন পর্যন্ত পৃথিবী ছাড়া সৌরজগতের আর কোনো গ্রহে জলের অস্তিত্ব পাওয়া যায়নি। পৃথিবীর মোট জলের শতকরা 97 ভাগই সমুদ্রে, বাকি শতকরা 3 ভাগ জল আছে নদী, জলাশয়, হিমবাহ এবং মাটির নিচে জলরূপে। জলই জীবন। জল ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। নদী, সমুদ্র, জলাশয়, মাছ ও অন্যান্য জীবের আবাসস্থল। সমুদ্রের জলে কিছু দরকারি খনিজ পদার্থ পাওয়া যায়। সমুদ্র পৃথিবীর সমস্ত মহাদেশগুলোকে জলপথে যুক্ত করেছে। জলচক্র পৃথিবীর তাপমাত্রাকে জীবন ধারণের অনুকূলে রাখে। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ, তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হতে চলেছে। এই জলের চক্রাকার আবর্তন হলো জলচক্র। জলচক্রের মাধ্যমে পৃথিবীর জলকে কঠিন, তরল ও বাষ্প, এই 3 অবস্থাতেই পাওয়া যায়। এটাকে ওয়াটার সাইকেল বলা হয়। জলচক্রের পরীক্ষা করে দেখো। একটি বড় কাঁচের পাত্রে কিছুটা জল দিয়ে ভর্তি করো। পাত্রের ভিতরে একটা ছোট্ট কাঁচের বাটি মাঝামাঝি এমনভাবে বসিয়ে দাও যাতে বাটিটা জলে না ডোবে। পাত্রের মুখটা একটা পলিথিন দিয়ে ভালো করে ঢেকে সুতো দিয়ে বেঁধে দাও। তারপর মাঝখানের একটা ছোট নুড়ি রেখে দাও। পাত্রটা রোদে রেখে দিয়ে কিছুক্ষণ পর পর লক্ষ্য করে দেখো কি হয়। পুরো ব্যাপারটা কারণ ফলাফল বুঝে নিয়ে লিখে ফেলার চেষ্টা করো। আমাদের পায়ের নিচে মাটিটা স্থির নয়। আসলে মহাদেশগুলো স্থির নয়। খুব ধীর গতিতে তারাও কোথাও পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, আবার কোথাও পরস্পরের ধাক্কা খাচ্ছে। কৃত্রিম উপগ্রহ থেকে পর্যবেক্ষণ করে দেখা গেছে মহাদেশগুলো বছরে 2 থেকে 20 সেমি করে সরছে। এই বছরে খুব কম হলেও লক্ষ লক্ষ ও 1 বছর ধরে মহাদেশের এই সঞ্চালনের ফলে পৃথিবীর মানচিত্রে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না। একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল, যার নাম প্যানজিয়া। আর প্যানজিয়ার চারিদিকে বিরাট জলভাগ বা মহাসাগর নাম প্যানথালাসা। 20 কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে। ভাঙা টুকরোগুলোকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে সরে যেতে থাকে। পৃথিবীর ভিতরে প্রচণ্ড তাপে ভূমণ্ডলে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এই পরিচলন স্রোতেই মহাদেশের সঞ্চালনের মূল কারণ। একটা স্বচ্ছ পাত্রে জল ফোটার সময় কতগুলো রঙিন কাগজের টুকরো জলে ফেলে দিয়ে লক্ষ্য করো। পাত্রের তলায় জল গরম হওয়া উপরে উঠে ছড়িয়ে পড়বে, তারপর ঠান্ডা জল তোলার দিকে নেমে যাবে। কাগজের টুকরোগুলোকে লক্ষ্য করলেই পরিচলন স্রোত বুঝতে পারবে। এই পরিচলন স্রোতে প্যানজিয়া ভাঙা টুকরো পরস্পরকে দূরে সরে যায়। কোটি কোটি বছর পরে বর্তমান অবস্থানে এসে 7টা মহাদেশ ও 5টা মহাসাগর তৈরি হয়েছে। আরও 10 কোটি বছর পর পৃথিবীর মানচিত্রটা একেবারে অন্যরকম দেখাবে। উত্তর আর দক্ষিণ আমেরিকা আরও পশ্চিমে সরে এশিয়ার ভূখণ্ডে ধাক্কা খাবে। আটলান্টিক মহাসাগর আরও বড় হবে, আর প্রশান্ত মহাসাগর থাকবেই না।
আর হচ্ছে আফ্রিকার পূর্ব দিকটা আর উত্তর পূর্বে সরে গিয়ে জুড়ে যাবে ভারতের সঙ্গে। এখানে মহাদেশগুলো সম্বন্ধে কিছু চার্ট দেওয়া রয়েছে: উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আন্টার্কটিকা, আফ্রিকা, এশিয়ার সুমেরু মহাসাগর, উত্তর মেরু, চারিদিকে ক্ষুদ্রতম মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বৃহত্তম মহাসাগর, পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়েই বিস্তার। ভারত মহাসাগর তৃতীয় বৃহত্তম মহাসাগর, কুমেরু মহাসাগর, প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগরের দক্ষিণের প্রান্ত এই নামে পরিচিত। বিশেষ বৈশিষ্ট্য: পৃথিবীর জলভাগের পরিমাণ হচ্ছে 71% এবং স্থলভাগের পরিমাণ হচ্ছে 29%। পৃথিবীর মহাসাগরগুলো পরস্পরের সঙ্গে যুক্ত, তাই পৃথিবীর সর্বত্র সমুদ্র জলতল প্রায় সমান হয়। এ কারণে উচ্চতা ও গভীরতা মাপার সময় গড় সমুদ্র তলের সাপেক্ষে মাপা হয়। উত্তর গোলার্ধে জলভাগ এবং স্থলভাগ পরিমাণ প্রায় সমান হলেও দক্ষিণ গোলার্ধে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ 15% বেশি। মানচিত্র ভালো করে লক্ষ্য করলে দেখবে সুমেরু মহাসাগরকে ঘিরে রয়েছে বিস্তৃত স্থলভাগ। এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা বিপরীত দিকে, দক্ষিণ মেরু মহাদেশে চারিদিকে প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগরের বিস্তৃত জলভাগ রয়েছে। এখানে জল, স্থল ও বাতাসের ক্ষেত্রে বায়ুমণ্ডল মানে হাইড্রোস্ফিয়ার, শিলামণ্ডল, লিথোস্ফিয়ার এবং বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ারের ব্যাপারে কিছু তথ্য দেওয়া রয়েছে, চাইলে দেখতে পারেন। মানুষ জীবমণ্ডলের একটা অংশ মাত্র, অথচ মানুষ কিছু কাজকর্ম ও পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। জনসংখ্যা বৃদ্ধি, বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন, কৃষিকাজ, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এসবের ফলে জল, মাটি, বাতাস সবই দূষিত হয়ে যাচ্ছে। যানবাহন, শিল্প, কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করেছে যাতে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ আটকে পড়ে। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। একেই বিশ্ব উষ্ণায়ন বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ব উষ্ণায়ন ফলে মেরু বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি করে চলেছে। সমুদ্র জলতলের উচ্চতা বা ওয়াটার লেভেল বৃদ্ধি করা, যেটাকে আমরা বলে থাকি, সেটাই হয়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, ধ্বংসাবশেষ, ঝড়, মরুভূমি প্রসার, তাপপ্রবাহ, এমনকি শস্য হানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে। বিশেষ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে ওজোনস্ফিয়ারকে নষ্ট করে থাকে। প্রকৃতিতে প্রতিটি উদ্ভিদ এবং প্রাণী যেমন পরস্পরের ওপর নির্ভরশীল, তেমনি সমগ্র জীবজগৎ পরিবেশের ওপর নির্ভরশীল। এই ব্যাপারটা বুঝতে গেলে বানিয়ে ফেলতে হবে তোমার একটা ছোট্ট জীবজগৎ, একটা বড় কাঁচের স্বচ্ছ প্লাস্টিকের ঢাকনা সমেত পাত্র, আরও ছোট নুড়ি পাথর, শামুক, ঝিনুক, শ্যাওলা, ঝাঁঝি, কচুরিপানা, ছোটো মাছ, ব্যাঙাচি ইত্যাদি দিয়ে একটা ছোট্ট জীবজগৎ বানিয়ে ফেলো।